তুমি প্রচণ্ড ভয় পেয়েছ, বুঝতে পারছি। বাকি জীবন আর লিফটে না উঠলেও চলবে। এই প্রথম লিলি কথা বলল। বিড়বিড় করে বলল, আমি আর কোনোদিন লিফটে চড়ব না। বাংলা অডিও গল্পে আপনাকে আমন্ত্রণ। এখন আপনি শুনবেন কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের ছোট গল্প লিফট রহস্য। মিসির আলী বললেন, লিফটে উঠে কখনো ভয় পেয়েছেন? আমি কিছুক্ষণ চিন্তা করলাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় মহসিন হলের লিফটে 1 ঘন্টার জন্য আটকে পড়েছিলাম। আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমি নিজে ভয় পাইনি। দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল, পুরোপুরি অন্ধকার ছিল না। আমি মিসির আলীর দিকে তাকিয়ে বললাম, না। মিসির আলী বললেন, কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন? আমি বললাম, এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখেছি। মিসির আলী বললেন, লিফটে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন? আমি বললাম, একটা গল্প শুনেছি, গল্পের সত্যি মিথ্যা জানি না। এক লোক 7 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে। লিফটের বোতাম টিপল, লিফটের দরজা খুলল। তিনি ভেতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন। কারণ লিফটের দরজা খুলেছে ঠিকই, কিন্তু লিফট আসেনি। মেকানিক্যাল কোনো গন্ডগোল হয়েছে। মিসির আলী বললেন, লিফট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন? আমি বললাম, স্টিফেন কিং এর একটা গল্প পড়েছি, বেশ জমাট গল্প, সায়েন্স ফিকশন টাইপের। মিসির আলী বললেন, আমি লিফট নিয়ে একটা গল্প বলবো। এক তরুণী লিফটে উঠে এমনই ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে এখন এক ক্লিনিকে আছে, তার চিকিৎসা চলছে। আমি বললাম, কি দেখে ভয় পেয়েছে? মিসির আলী বলল, এখনো পুরোপুরি জানি না। চলুন যাই, চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কিনা। সম্ভাবনা খুবই কম। ভয় পেয়ে সে এমন মানসিকভাবে বিপর্যস্ত যে ভয় কেন পেয়েছে সে বিষয়ে মুখ খুলবে না। এটাই স্বাভাবিক। আমি বললাম, মেয়েটার খোঁজ পেলেন কিভাবে? মিসির আলী বললেন, ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন, মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন। মেয়েটা তার আত্মীয়া, বোনের মেয়ে বা এইরকম কিছু। মেয়েটার নাম লিলি, বয়স 24-25 বা তার চেয়ে কিছু বেশি। গায়ে হাসপাতালের সবুজ পোশাক, সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমনই, রোগা, শ্যামলা। মেয়েটার চোখ সুন্দর, বিদেশে এই চোখকেই বলে লিকুইড আইস। চাদর গায়ে সে জড়সড় হয়ে ক্লিনিকের খাটে বসে আছে। সে দুহাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে। শব্দ করে নিঃশ্বাস ফেলছে। কিছুক্ষণ পর পর ঢোক গিলছে। মিসির আলী বললেন, কেমন আছো মা? লিলি তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। বয়স্ক মহিলা বললেন, লিলি কারো প্রশ্নের জবাব দেয় না, শুধু বলে, লিফটের ভেতরে ভীষণ ভয় পেয়েছি। এর বেশি কিছু বলে না। মিসির আলী বললেন, আপনি কি লিলির মা? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ। মিসির আলী বললেন, আপনাকেও বলেনি সে কি দেখে ভয় পেয়েছে? ভদ্রমহিলা বললেন, না, তবে বেশি কিছু জিজ্ঞাসাও করিনি। এই বিষয়ে জানতে বেশি জোরাজুরি করলে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মিসির আলী লিলির সামনে চেয়ারে বসতে বসতে বললেন, মা শোনো, তুমি প্রচণ্ড ভয় পেয়েছ, বুঝতে পারছি। কিন্তু এখন তুমি লিফটের ভেতরে নেই, লিফটের বাইরে আছো। বাকি জীবন আর লিফটে না উঠলেও চলবে। চলবে না? এই প্রথম লিলি কথা বলল। বিড়বিড় করে বলল, আমি আর কোনোদিন লিফটে চড়ব না। মিসির আলী বললেন, যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছ, সেখানে তুমি না উঠলেও অন্যরা উঠবে। তারাও ভয় পেতে পারে।
তারে তাদের অবস্থাও তোমার মতো হতে পারে, পারে না? লিলি বলল, হ্যাঁ পারে। মিসির আলি বললেন, এই কারণেই তোমার ঘটনাটা বলা দরকার। একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে। তুমি কি দেখে ভয় পেয়েছ তার একটা ব্যাখ্যাও আমি হয়তোবা দাঁড় করিয়ে ফেলব। লিলি স্পষ্ট গলায় বলল, আপনি এটা পারবেন না। মিসির আলি বললেন, পারবো না বলে কোনো কাজ হাত দেব না, আমি সেরকম মানুষ না, তুমি সেই রকম। তুমি ধরেই নিয়েছ লিফটে কি দেখেছ তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে বলে বলছি না। তুমি না বললেও কি দেখেছি তা তোমার মাথার মধ্যে আছে, তাকে মুছে ফেলতেও পারছি না। লিলি বলল, আচ্ছা আমি বলবো। মিসির আলি বললেন, ভেরি গুড। আগে এক কাপ চা খাও, তারপর গল্প শুরু করো। কোনো খুঁটিনাটি বিষয় বাদ দেবে না। তুমি কি লিফটে একা ছিলে? মেয়েটি বলল, আমি আর লিফটম্যান, আর কেউ ছিল না। মিসির আলি জানতে চাইল, লিফটটা কোথায়? লিলি বলল, মতিঝিলের এক অফিসে। মিসির আলি বললেন, তুমি কি সেখানে কাজ করো? লিলি বলল, আমি বিয়ে পড়ছি, এই জন্য একটা ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে। সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয়, কাগজপত্র আনতে হয়। মিসির আলি বললেন, গতকাল এই জন্যই গিয়েছিলে? গতকাল ছিল শুক্রবার, সব কিছু বন্ধ। বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে? লিলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মিসির আলি বললেন, তুমি শুক্রবারে সেই অফিসে যাও? মেয়েটা বলল, আপনাকে কে বলেছে? মিসির আলি বললেন, আমি অনুমান করছি। আমার অনুমান শক্তি বেশ ভালো। অফিসের ঠিকানাটা বলো। মেয়েটা দৃঢ় গলায় বলল, আমি আপনাকে কিছুই বলবো না। মিসির আলি মেয়েটার মার দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন? ভদ্রমহিলা বললেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার ফোন করে লিলির কথা জানায়। কে না কে এসে লিলিকে হাসপাতালে ভর্তি করে গেছে। মিসির আলি বলল, আপনার মেয়ে কোথায় কোন অফিসে যায় আপনি জানেন? ভদ্রমহিলা বলল, না জানি না। মিসির আলি বললেন, মেয়েটির বাবা কোথায়? ভদ্রমহিলা বললেন, বিদেশে, মালয়েশিয়ায় কাজ করেন। মিসির আলি লিলির দিকে তাকিয়ে বললেন, তুমি তাহলে কিছুই বলবে না? লিলি কঠিন গলায় বলল, না। মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে যাই, তুমি ভালো থেকো। আরেকটা কথা মা, শোনো, যা করবে ভেবে চিন্তে করবে। হঠাৎ বিপদে পড়া এক কথা, আর বিপদ ডেকে আনা অন্য কথা। লিলি বলল, আপনি যাবেন না, বসুন, আমি সব বলবো। মা, তুমি একটু অন্য ঘরে যাও। ভদ্রমহিলা বললেন, আমি থাকলে সমস্যা কি? লিলি বলল, তোমার সামনে আমি সব কিছু বলতে পারবো না। মিসির আলি আমাকে দেখিয়ে বললেন, ইনি কি থাকতে পারবেন? লিলি বলল, হ্যাঁ পারবেন, উনি লেখক। আমি ওনাকে চিনি। আমি আপনাকেও চিনি। আপনাকে নিয়ে লেখা দুটো বই আমি পড়েছি। একটার নাম মনে আছে, মিসির আলির চশমা। সেখানে একটা ভুল আছে, ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি, এখন মনে নেই। লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করল। উচ্চারণ স্পষ্ট, বাচনভঙ্গিও বেশ ভালো। কথা বলার সময় সামান্য মাথা দোলানোর অভ্যাস আছে। ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না। আমি খারাপ মেয়ে, যথেষ্ট খারাপ মেয়ে। মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই, তার নাম ফরহাদ। প্রেম ভালোবাসা এসব কিছুই না। আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই, তার বিনিময়ে টাকা নেই। উপহার দিলে উপহার নেই। আমার যে টাকা পয়সার অভাব তাও না। বাবা মালয়েশিয়া থেকে বেশ ভালো অঙ্কের টাকা পাঠান। আমি শুধু ফরহাদ সাহেবের কাছেই যাই তা না, আরও লোকজনদের কাছে যাই। একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে, তাই না? এই দেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই।
বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে। সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে। একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজারে 3 দিন ছিলাম। মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি। আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না। মদ, সিগারেট, ড্রাগস কিছুই না। পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য খুব ঝোলাঝুলি করে। তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং। তাদের পীড়াপিড়িতেও আমি রাজি হই না। কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি পেগি হুইস্কি খাবার জন্য সে আমাকে 1,000 করে টাকা দেবে। তখন শুধু 7 পেগ খেয়ে 7,000 টাকা নিয়েছি। আর ওই লোকের গায়ে বমি করেছি। তার শিক্ষা সফর হয়ে গেছে। মিসির আলী আঙ্কেল, এখন বলুন আমি কেমন মেয়ে? মিসির আলী কিছুই বললেন না। লিলি বাঁকা ঠোঁটে হাসল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে। লিলি বলল, যাই হোক, আসল গল্প বলি। আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি। শুক্রবারে অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না। কিছু লোকজন থাকে, কেয়ারটেকার, মালি, ঝাড়ুদার। শুক্রবারে লিফট বন্ধ থাকে। ফরহাদ সাহেব বসেন 6 তলায়। 6 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়। এই জন্য শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না। গতকাল গিয়েছিলাম কারণ তিনি বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন। আমার একটা দামি মোবাইল সেট ছিল, আইফোন। সেটা চুরি হয়ে গেছে। আমি অফিসে পৌঁছালাম সকাল 11টায়। সিঁড়ি দিয়ে উঠতে যাব, খাকি ড্রেস পরা একজন এসে বলল, আপা, আপনি কি ফরহাদ সাহেবের কাছে যাবেন? আমি বললাম হ্যাঁ। সে বলল, লিফটে করে যা, এত দূর হেঁটে উঠবেন? আমি বললাম, লিফট কি চালু আছে? সে বলল, আজ চালু আছে। কমার্শিয়াল ব্যাংকে আজ সারা দিন কাজ হবে। তারা খবর দিয়ে একটা লিফট চালু রেখেছে। আমি বললাম, আপনি কি লিফটম্যান? লোকটি বলল, জি। আমি বললাম, আপনি কি আমাকে চেনেন? লোকটি বলল, নামে চিনি না, আপনি ফরহাদ সাহেবের কাছে প্রায়ই যান, এইটা জানি। আমি বললাম, ইউনিভার্সিটির কাজে আসতে হয়, বিবিএ করছি তো। ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান। আমি লিফটম্যানকে নিয়ে লিফটে উঠলাম। 6th ফ্লোরে বোতাম চাপা হয়েছে। লিফট কিন্তু থামল না। 7, 8 পার হয়ে 9-এর দিকে যাচ্ছে। লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে। 8 এবং 9-এর মাঝখানে লিফট থেমে গেল। লিফটের ভেতরের বাতি নিভে গেল। মাথার উপরে যে ফ্যান ঘুরছিল সেটাও বন্ধ হয়ে গেল। লিফটম্যান বলল, খাইছে আমারে, আবার ধরা খাইলাম। আমি বললাম, কারেন্ট চলে গেছে নাকি? লোকটি বলল, বুঝতেছি না, তয় এই জায়গায় লিফট প্যারাই আটকায়। একবার আটকাইছিল 4 ঘন্টার জন্যে। আমি বললাম, সর্বনাশ, তাহলে এখন কি হবে? লোকটি বলল, আফা, আপনার কাছে মোবাইল আছে না? একটা নাম্বার দিতাছি, মোবাইল দেন, লিফট চালুর ব্যবস্থা হইব। আমি বললাম, আমার কাছে কোনো মোবাইল সেট নেই। লোকটি বলল, চিন্তার কিছু নাই, টুলের উপর বসেন। আমি বললাম, ঠিক হতে কতক্ষণ লাগবে? লোকটি বলল, বলা তো যায় না আফা, আজকা ছুটির দিন, লোকজন চইলা যাবে জুমার নামাজে। আমি বললাম, এখন বাজে মাত্র 11টা, এখন কিসের জুম্মা? লোকটা বলল, একটা অজুহাতে আগে ভাগে বাইর হওয়া, সবাই অজুহাত খুঁজে। আমি বললাম, অ্যালার্ম, বেল এই জাতীয় কিছুই নাই? লোকটা বলল, আছে মনে হয়, তই নষ্ট, রক্ষণাবেক্ষণ নাই। মাসে একবার সার্ভিসিং করার কথা, 3 মাস হইছে সার্ভিসিং নাই। মনে হলো 1 ঘন্টা বসে আছি। ঘড়িতে দেখি মাত্র 7 মিনিট পার হয়েছে। লিফটম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর আর কোনো বুদ্ধি নেই।
আমি বললাম, আপনার নাম কি? লিফটম্যান বলল, আমার নাম সালাম। আমার এক ছোট ভাই আছে, তার নাম কামাল। সেও লিফটম্যান, গুলশানের এক অফিসে কাজ করে। বেতন আমার চেয়ে বেশি পায়, ৩৫ টাকা বেশি। ওভার টাইম পায়। আমাদের এখানে ওভার টাইম নাই। ছুটির দিনে কাজে আসছি, একটা পয়সাও মিলবে না। আমি বললাম, লিফটম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং, মানে ক্লান্তিকর। সালাম বলল, উঠা নামা আর নামা উঠা, এইটা কোনো চাকরির জাতি না। কি করব বলেন, লেখাপড়া শিখি নাই। তয় আমার ভাই কালাম ক্লাস 6 পাশ করছে। আমি বললাম, আপনি কি বিয়ে করেছেন? লোকটি বলল যে না, বেতন যা পাই তাই দিয়া নিজেরই পেট চলে না, সংসার করব কি? তার ওপর দেশে টাকা পাঠাইতে হয়। মা জীবিত। তয় আমার ভাই কালাম বিবাহ করেছে। মেয়ের বাড়ি টাঙ্গাইলের বধূপুর। তাদের একটা কন্যা আছে, কন্যার নাম রেশমা। আমি বললাম, রেশমার বয়স কত? লোকটি বলল, ফেব্রুয়ারিতে 3 বছর হবে। মাশাল্লাহ, সব কথা বলতে পারে। আমারে ডাকে হাওয়াই চাচু। আমি বললাম, হাওয়াই চাচু ডাকে কেন? লোকটি বলল, তারে যখনই দেখতে যাই হাওয়াই মিঠাই নিয়ে যায়, 10 টাকা করে পিস, এই জন্য হাওয়াই চাচু ডাকে। আমি বললাম, মেয়েটা দেখতে কেমন হয়েছে? লোকটি বলল, মাশাল্লাহ, অত্যাধিক সুন্দরী হয়েছে। আমি ভাইয়ের বউরে বলছি, সব সময় মেয়ের কপালে যেন ফোঁটা দিয়ে রাখে। সুন্দরী মেয়ের ওপর জিন ভূতের নজর লাগে, আবার খারাপ মানুষেরও নজর লাগে। মেয়েটা আমারে খুব পছন্দ করে, তার বাপ মার চেয়েও বেশি পছন্দ করে। এই নিয়ে 100 টাকা বাজি রাখতে পারবো। গত ঈদে তারে একটা জামা দিয়েছিলাম, নীল জামা, সামনে পেছনে লাল ফুল। এই জামা ছাড়া সে আর কিছুই পরবে না। জামা খাটো হয়ে গেছে, তারপরও এটাই পরবে। আমি বললাম, বেশ ভালো তো। লোকটি নিজে নিজেই বলল, মেয়েটা নিজে নিজেই ছড়া শিখেছে। তার বাপ মা যদি তারে ছড়া বলতে বলে, সে বলবে না। আমি যদি বলি, কই গো চান্দের মা বুড়ি, ছড়া বলো, সঙ্গে সঙ্গে বলবে। আমি বললাম, আপনি তাকে চাঁদের মা বুড়ি ডাকেন? লোকটি বলল, জি আফা, তয় এখন আমার ভাইও তারে চাঁদের মা বুড়ি ডাকে। আমি ঘড়ি দেখলাম, মাত্র 30 মিনিট পার হয়েছে। উদ্ধারের কোনো ব্যবস্থাই হচ্ছে না। সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনব? আমার অ্যাজমার মতো আছে। বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে। বন্ধ লিফট, সামান্য আলো, বাতাস নেই। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে। আমি হাঁ করে শ্বাস নিচ্ছি, বুকের ভেতর ঘর করে শব্দ হচ্ছে। সালাম ভীত গলায় বলল, আফা, আপনার কি হয়েছে? আমি বললাম, নিঃশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট আছে। লিফট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব। আর তখনই ঘটনাটা ঘটল। দেখি লিফটে আমি একা, আর কেউ নেই। আমি কয়েকবার ডাকলাম, সালাম, সালাম। তারপরই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরেছে, তখন দেখি আমার মায়ের বাসায়। এই আমার ভয় পাওয়ার ইতিহাস। মতিঝিল অফিসের ঠিকানা চান? এই নিন ফরহাদ সাহেবের কার্ড। মিসির আলী বললেন, ঘটনার ব্যাখ্যাটা খুবই সহজ। তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছিলে। লিফটম্যান অদৃশ্য হয়ে গেছে, এটা তুমি দেখেছ স্বপ্নে। তুমি লিফটম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে। লিলি বিড়বিড়ি করে বলল, কি জানি, হতে পারে। মিসির আলী বললেন, এখন কি ভয়টা দূর হয়েছে? লিলি বলল, হ্যাঁ। মিসির আলী বললেন, ভয়টা পুরোপুরি দূর করে মার সঙ্গে বাসায় চলে যাও, আর চেষ্টা করো জীবন পদ্ধতিটা বদলাতে। লিলি বলল, আমাকে উপদেশ দেবেন না, আমি উপদেশের ধার ধারি না। মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে তো কোনো সমস্যাই নেই, উঠি মা। লিলি তীক্ষ্ণ গলায় বলল, এখনো মা ডাকছেন?
মিসির আলী বললেন, একবার যাকে মা ডেকেছি সে সব সময়ের জন্যই মা। রাস্তায় নেমেই মিসির আলী বললেন, চলুন লিফটম্যান সালামের সঙ্গে দেখা করে আসি। আমি বললাম, তার সঙ্গে দেখা করার দরকার কি? আপনি তো সমস্যার সমাধান করেই দিয়েছেন, বদ মেয়েটাও এখন স্বাভাবিক। মিসির আলী বললেন, সামান্য একটা খটকা আছে। আমি বললাম, কি খটকা? মিসির আলী বলল, লিলি সত্য মেয়ে, যখন তখন অজ্ঞান হবার মেয়ে না। তার চেয়েও বড় কথা, অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না। গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না। যখন হালকা ঘুমে থাকে তখনই স্বপ্ন দেখে, তখন তার চোখের পাতা কাঁপতে থাকে। একে বলে রেম, অর্থাৎ র্যাবিট আই মুভমেন্ট। আমি বললাম, আপনি কি বলতে চাচ্ছেন? মিসির আলী বলল, আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কি বলতে চাচ্ছি। সালামের সঙ্গে দেখা হওয়াটা জরুরি, এটুকুই বুঝতে পারছি। আমি বললাম, এখন বাজে রাত 10টা, এখন কি তাকে পাবেন? মিসির আলী বলল, আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে থাকে। 3 বছর বয়সী মেয়ে বাচ্চাটার জন্য কিছু ভালো জামা কাপড় দরকার। সালামকে অফিসেই পাওয়া গেল। সে অফিস ঘিরেই একটা কামরায় দারোয়ানের সঙ্গে মেস করে থাকে। আমাদের দেখেই সে ভীত চোখে তাকাতে লাগলো। মধ্যবয়স্ক একজন মানুষ, তার উপর বয়ে যাওয়া ঝড়ে সে ক্লান্ত এবং হতাশ, যার জীবন ছোট্ট লিফট ঘরে আটকে গেছে। মিসির আলী বললেন, সালাম কেমন আছে? সালাম বিড়বিড় করে বলল, যে স্যার, ভালো আছি। মিসির আলী বললেন, আপনার ভাই কালামের বিয়েটি কেমন আছে? লিফটম্যান বলল, যে সে ভালো আছে। মিসির আলী বলল, তার নাম তো চাঁদের মা বুড়ি। সালাম বলল, আপনারা আমার কাছে কি চান? কারো সাথে আমার কোনো বিবাদ নাই, আমি কোনো দোষ করি নাই। মিসির আলী বললেন, আমরা খুব ভালো করেই জানি আপনি কোনো দোষ করেন নাই। আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। লিফটম্যান বলল, আপনারা কি পুলিশের লোক? মিসির আলী বললেন, আমরা পুলিশের লোক না। আপনি যেমন পুলিশ ভয় পান, আমরাও ভয় পাই। আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব। ইচ্ছে হলে জবাব দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। আমরা চলে যাব। সালাম ভীত গলায় বলল, যা বলার এইখানে বলেন। এইখানে আমি ছাড়া তো আর কেউ নাই। আমি আপনাদের সাথে যাব না। স্যার, আমি গরিব মানুষ, আমি কোনো দোষ করি নাই। আল্লাহ পাকের দোহাই। মিসির আলী বললেন, শুধু শুধু ভয় পাচ্ছেন কেন? যে অপরাধ করে সে ভয় পায়। সালাম বলল, গরিব মানুষ অপরাধ না করলেও ভয় পায়। সে গরিব হয়েছে, এইটাই তার অপরাধ। মিসির আলী বললেন, আপনার চাঁদের মা বুড়ির জন্য কিছু জামা কাপড় এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। সালাম আগ্রহ নিয়ে কাপড়গুলি দেখল। তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল, এখন সহজ হতে শুরু করল। মিসির আলী বললেন, গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল, আপনিও ছিলেন তার সঙ্গে। কি হয়েছিল বলুন তো? সালাম বলল, স্যার, আমি ওনারে ছোট বোনের মতো দেখছি, বেতালা কিছু করি নাই। মিসির আলী বলল, জানি আপনি বেতালা কিছু করেননি, কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটা ভয় পেয়েছে, প্রচণ্ড ভয়। ঘটনাটা খুলে বলুন। সালাম বলল, আমার চাকরি নট হবে না তো স্যার? চাকরি নট হইলে না খায়া মরব। মিসির আলী হাসলেন। সালাম তার হাসি দেখে ভরসা পেল বলে মনে হলো। সে মেঝের দিকে তাকিয়ে কথা বলা শুরু করলো। যে চাকরি আমার রুটি রুজি, তারে খারাপ বলা ঠিক না। আল্লাহ পাক নারাজ হন। কিন্তু স্যার, চাকরিটা খারাপ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত লিফটে উঠানামা করি। মাঝখানে আধা ঘন্টার জন্য লাঞ্চের ছুটি। লিফটে থাকি, আমার মনটা থাকে বাইরে। একদিন লিফটে আমি একা। 11 তলা থেকে একজন বোতাম টিপেছে। লিফটে লিফট উপরে ওঠা শুরু করেছে। আমার মনটা বলতেছে, থাকবো না শালা এই লিফটের ভেতরে। সঙ্গে সঙ্গেই দেখি আমি লিফটের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি।
কি যে একটা ভয় পাইলাম স্যার, হাত পা ঠান্ডা হইয়া গেল। মনে হইল মাথা খারাপ হইয়া গেছে। লিফটের সামনে দাঁড়ায় আছি, এক সময় আমাকে ছাড়া লিফট থামলো। 11 তলার বড় সাহেব নামলেন। আমাকে দেখা ধমক দিলেন, বললেন, কোথায় ছিলে? আমি বললাম, স্যার টয়লেটে। এই হলো শুরু। আমি ইচ্ছা করলেই লিফটের বাইরে আসতে পারি। কিভাবে পারি আমি জানি না। লোকজন থাকলে বাইর হই না। ওই দিন আফার দম বন্ধ হয়ে আসছিল, তখন বাইর হইছি। লিফট ওপরে নিয়ে গেছি, আবা অজ্ঞান হইয়াছিল। ফরাজ স্যাররে খবর দিলাম। উনি আফারে নিয়ে হাসপাতালে গেলেন। মিসির আলী বলল, আপনার এই ব্যাপারটা কি আর কেউ জানে? লিফটম্যান বলল, আমার ছোট ভাই কালাম রে শুধু বলছি। সে বলেছে আমার মাথা খারাপ হয়েছে, আর কিছু না। লিফটের চাকরি বেশি দিন করলে সবারই মাথা খারাপ হয়। স্যার, এই আমার কথা, আর কোনো কথা নাই। আর কি কিছু জানতে চান? মিসির আলী বললেন, না, আর কিছুই জানতে চাই না। আমরা দুজন বাসায় ফিরছি। আমি বললাম, এই ঘটনাটা কি আপনার আনসলভড খাতায় উঠবে? মিসির আলী বললেন, হ্যাঁ। ঘটনাটা কি লিলি মেয়েটিকে জানানোর কোনো প্রয়োজন আছে? আমি মিসির আলীকে বললাম। মিসির আলী বললেন, না।